আজ 10 মহরম পবিত্র আশুরা। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে দিনটি শোকের। 61 হিজরির আজকের দিনেই ফুরাত নদীর তীরবর্তী কারবালায় ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু। শিয়া মতাবলম্বীরা ইমাম হোসেনের শোকে দিনটিতে মাতন করেন। আশুরা উপলক্ষে ঢাকার সবচেয়ে বড় তাজিয়া মিছিল বের হয়েছে পুরান ঢাকার হোসেনী দালান থেকে। তবে শুধু কারবালার ঘটনাই নয়, 10 মহরম আল্লাহ তাআলা আকাশ, জমিন, পাহাড়, পর্বত সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এছাড়া নূহ আলাইহিস সালামকে মহাপ্লাবন শেষে জুদি পাহাড়ে অবতরণ, হযরত ইউনুস আলাইহিস সালামকে 40 দিন পর মাছের পেট থেকে উদ্ধারের মতো আরও অলৌকিক ঘটনা ঘটেছিল এই 10 মহরমে। তাই এই দিনটি ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা। মাদ্রাসা শিক্ষার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হল ধর্মীয় শিক্ষার মাধ্যমে একটি সুশৃঙ্খল জীবন গঠন এবং সেই সাথে আধুনিক জ্ঞান বিজ্ঞানে পারদর্শী করে একটি আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। দেশে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় রয়েছে বহুবিধ প্রতিষ্ঠান। পরিবর্তিত পরিস্থিতিতে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার পাশাপাশি আধুনিক শিক্ষায় জোর দেওয়া উচিত বলেছেন শিক্ষাবিদরা। ইলিয়াস মাদবরের রিপোর্ট। বর্তমানে সারা দেশে দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসা ৯,০০০-এরও বেশি। এগুলোতে মোট শিক্ষার্থী ২০ লাখের অধিক। এছাড়া স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসা আছে ৪,০০০-এর বেশি। এতে শিক্ষার্থী রয়েছে প্রায় ৭ লাখ। এছাড়া সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকা কওমি মাদ্রাসা রয়েছে ১৪,০০০-এর মতো। এর বাইরে রয়েছে অসংখ্য নুরানি মক্তব, ফোরকানিয়া, কারিয়ানা আর হাফিজি মাদ্রাসা। কিন্তু একক কোনো শিক্ষা ব্যবস্থা নেই। তথ্য বলছে, আলিয়া মাদ্রাসা থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও কওমি মাদ্রাসা থেকে কোনো সুযোগই হচ্ছে না। এদিকে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস মাস্টার্স ডিগ্রির সমমান স্বীকৃতি দেওয়া হলেও এর কোনো সুবিধা পাচ্ছে না শিক্ষার্থীরা। আমাদের ক্লাস 6 পর্যন্ত সব কিছুই আছে, বিজ্ঞান আছে, ভূগোল আছে। ক্লাস 6 পর্যন্ত সব কিছু পড়ানো হয়। দাওরায়ে হাদিসের স্বীকৃতি দেওয়ার পূর্বে যেরকম অবস্থা ছিল, স্বীকৃতি দেওয়ার পরে একই অবস্থা। MA আরবিক যে সার্টিফিকেটের মান সম্ভাবনা বিশ্বের বিভিন্ন ইসলামিকের উপর পড়াশোনা হয়, যেটার উপর এটা যে আমাদের বাংলাদেশের কওমিয়ানদের যে মাদ্রাসাগুলোতে রয়েছে সেটা জনমানুষ জানতে পেরেছে ওই স্বীকৃতির মাধ্যমে। কিন্তু এটা বাস্তবায়ন না হওয়ার কারণে আমরা কিন্তু উপকৃত হতে পারিনি। কিন্তু আমরা এটা চাই, মন থেকে চাই যেটা বাস্তবায়ন হোক। মুসলিম সংখ্যাগরিষ্ঠ কিছু দেশে মাদ্রাসাগুলোতে ইসলামী মূল্যবোধের শিক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তি এবং বিজ্ঞান শিক্ষার উপর ব্যাপক গুরুত্ব দেওয়া হয়, যা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে সাহায্য করে। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পেরোলেও দেশে বহু বিভক্ত শিক্ষা জগৎ, যে যার মতো শিক্ষা কার্যক্রম চালাচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। ৯২% মুসলমানের দেশে ৫৪ বছর পর্যন্ত ইসলামী শিক্ষার উপরে তাদের কোনো এদের প্রতি দৃষ্টিপাত এখনো পড়ে নেই। আমরা যাদেরকে সরকার প্রধান বানিয়েছি, এদের ইসলামী শিক্ষার প্রতি নামে মুখে বলে ইসলাম, কিন্তু তাদের বাস্তবতা ইসলামী শিক্ষার প্রতি কি কোনো আগ্রহ আমরা দেখতে পাইনি। বিগত সরকারের সময় দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে মন্তব্য করে পরিবর্তিত পরিস্থিতিতে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয় করা উচিত বলছেন শিক্ষাবিদরা। সমন্বিত একক ধারার শিক্ষা ব্যবস্থা প্রচলন সম্ভব না হলেও অন্তত যেন প্রত্যেকের মধ্যে বেসিক কিছু বিষয়ে মিল থাকে। যে ধর্মেরই হোক না কেন, তার ধর্মীয় শিক্ষা তার জন্য বাধ্যতামূলক থাকা উচিত। সেই সাথে সাথে বৈষয়িক যত জ্ঞান বিজ্ঞানের শাখা প্রশাখা আসে সেগুলো গ্রহণ করতে কোনো সমস্যা নেই। প্রত্যেক ব্যক্তি একই সাথে ধর্মভীরু হবে, সৎ হবে, দেশপ্রেমিক হবে এবং বৈষয়িক জ্ঞানের ক্ষেত্রেও সে দক্ষ হবে এবং সে দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পার হলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না। বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমে দেশ পুনর্গঠন করতে হবে। তিনি বলেন, বিচার সংস্কার ও নতুন সংবিধান প্রধান দাবি এদেশের মানুষের। শনিবার রাত 8:30টায় দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি 5 দিনে নওগাঁয় পদযাত্রায় শহরের নওজোয়ান মাঠে তিনি এ মন্তব্য করেন। এ সময় সদস্য সচিব আখতার হোসেন বলেন, 1 বছর পার হলেও এখনো পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানের মামলায় চার্জশিট আসেনি। যারা দেশের গণতন্ত্রকে হত্যা করেছে, গণহত্যা করেছে, সেই আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে এনে
অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, বাংলাদেশে বারবার গণহত্যা করেছে। সেই আওয়ামী লীগকে বাংলাদেশের জমিনে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তারা এই দেশটাকে ধারণ করে না, তারা এই 24কে বলছে এটা নাকি গন্ডগোল, এটা নাকি আবেগ, 24 নাকি শুধু আবেগ। অবশ্যই 24কে সংবিধানে স্বীকৃতি দিতে হবে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের সাধারণ জনগণ, বাংলাদেশের তরুণ প্রজন্ম বিকল্প নেতৃত্ব হিসেবে গড়ে উঠেছে। আপনাদের কাছে সেই বিকল্প নেতৃত্ব, সেই বিকল্প ইস্তেহার আমরা প্রস্তাবনা করছি। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট বায়ুচাপের তারতম্যের ফলে ঝড়ো হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাবে উত্তাল হয়ে উঠতে পারে সাগর, উপকূলীয় এলাকা ও সমুদ্রপথ। এমন পরিস্থিতিতে দেশের 4টি সমুদ্র বন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকালে আবহাওয়া অধিদপ্তর এক সতর্ক বার্তায় জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগরে গভীর বায়ুচাপের তারতম্য বিরাজ করছে। এর ফলে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। বর্ষার শুরুতেই সিরাজগঞ্জে যমুনা নদীর ডান তীর রক্ষাবাঁধে দেখা দিয়েছে ভাঙন। গত 2 মাস যাবৎ আকস্মিক এই ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে ভাটপিয়ারি সহ আশপাশের গ্রামের অর্ধশত বিঘা ফসলি জমি, রাস্তাঘাট ও গাছপালা। এতে দুশ্চিন্তায় ভাঙন কবলিত নদীপাড়ের মানুষ। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলছে, ভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিনিধি HM মোনায়েম খানের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। বর্ষার শুরুতেই যমুনার ডান তীর রক্ষা বাঁধ সহ সিরাজগঞ্জ সদর উপজেলার নদী তীরবর্তী ভাটপিয়ারি সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে দেখা দিয়েছে আকস্মিক ভাঙন। ভাটপিয়ারি গ্রামের যমুনা নদীর পূর্ব দিকে চর জেগে ওঠায় নদীর ক্যানেল সৃষ্টি হয়ে পানির স্রোত আঘাত আনছে পশ্চিম পারে। ফলে প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙছে নদী তীর। গত 2 মাসের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে এসব এলাকার অর্ধশত বিঘা ফসলি জমি, রাস্তাঘাট, গাছপালা। নদীতে পানি বাড়ার কারণে আজ 2 দিন ধরে এখানে জায়গায় ডেবে যাচ্ছে। আঙ্গুর খাওয়া দাওয়া নাই, ঘুম নাই, তাই কোনো বাদ হয় না, যার জন্য এলাকা ভাঙতে ভাঙতে আমরা সর্বশান্ত হয়ে গেছি। এই খালি ভাঙ্গার ভুড়ি আছে, ভাঙতে ভাঙতে নদীর যে গতিশীল তাতে এই এলাকা থাকতেও পারে, নাও পারে। অব্যাহত নদী ভাঙনে পশ্চিম ডানতীর রক্ষাবাদের কয়েকটি স্থানে দেখা দিয়েছে ভাঙন। এতে আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ। তাই ভাঙন রোধে দ্রুত স্থায়ী ক্রসবার বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। এরকম ভাবে যদি ভাঙন অব্যাহত থাকে, দ্রুতই এই গ্রামগুলো নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। এখন যদি আমাদের এইটুক জায়গা ভাঙে, আমাদের আর কোনো জায়গায় স্থায়ী নেওয়ার জায়গা নাই। যদি আমাদের একটা স্থায়ী বাঁধ হয়, তাহলে আশা করি যে অন্তত পক্ষে এই নদী কবল থেকে আমরা রক্ষা পাবো। এই চাওয়া আমাদের এই অঞ্চলে যেন একটা স্থায়ী গ্রহণ বাঁধ হয়, এটি আমাদের শেষ দাবি, আমাদের একটা স্থায়ী বাঁধের। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হয়েছে, এতে আতঙ্কিত হবার কিছু নেই। 2-1টি জায়গায় ওখানে স্লোপ এবং লাঞ্চিং এখন ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে জায়গাগুলোতে আমরা সঙ্গে সঙ্গে সেখানে জিও ব্যাগ দিয়ে আমরা মেরামত কাজ চালিয়ে যাচ্ছে। ভাঙন অব্যাহত থাকলে আসন্ন বর্ষা মৌসুমে হুমকির মুখে পড়বে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও বাঁধের অভ্যন্তরে থাকা ভাটপিয়ারি, শিমলা, পাঁচঠাকুরি সহ বেশ কয়েকটি গ্রাম। তাই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বরিশালের বাকেরগঞ্জে নদী ভাঙনে বিলীন হয়ে নিঃস্ব নদী তীরবর্তী বাসিন্দারা। উপজেলার কবাই এবং কলসকাঠি ইউনিয়নের শিয়ালঘুনি, লক্ষ্মীপাশ এবং সাদিস আমতলি, নারাঙ্গল সহ বেশ কয়েকটি এলাকার ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার, তুরাতলা নদীর গর্ভে বিলীন হয়েছে। বসত বিঠা হারিয়ে পরিবারসহ টিন পলিথিন দিয়ে মাথা গোজার ঠাঁই হয়েছে সড়কে। বাকেরগঞ্জ প্রতিনিধি মিজানুর রহমানের তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন মিফতাল আলিফ। হারিয়েছে ফসলের জমি, নেই বসতভিটা। এভাবে প্রতি বছর চোখের সামনে সহায় সম্পদ নদীগর্ভে বিলীন হতে দেখে বরিশালের বাকেরগঞ্জের নদী তীরবর্তী মানুষ।
একদিকে চলছে অবৈধ বালু উত্তোলন, অন্যদিকে তীব্র নদী ভাঙন। উপজেলার কবাই কলসকাঠি ইউনিয়নের শিয়ালঘনি, লক্ষ্মীপাশ, কাটাখালী বাজার, কাকুরিয়া সহ বেশ কয়েকটি এলাকা তুরাতলা নদীর গর্ভে বিলীন হয়েছে। নদী ভাঙন ও বেড়িবাঁধ বিধ্বস্ত হওয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার মানচিত্র। নদী ভাঙনের কারণে আমাদের স্কুল 2 বার সরাইতে হয়েছে। এখানে ঐতিহ্যবাহী মেডিকেল ছিল এবং তহসিল কাছারি ছিল, বিশাল বড় বাজার ছিল, সবকিছু এই পাণ্ডব নদীর কোরাল গ্রাসে সবকিছু বিলীন হয়ে গেছে। নদীতে আমার দোকান 6-7 বার ভাঙছে। আমরা এখন অসহায়। আজ 15 বছর ধরে অন্যের জায়গায় বাস করতে আছি। বর্ষার শুরুতে রুদ্রমূর্তি ধারণ করছে নদীগুলো, তীব্র হচ্ছে ভাঙনের দীর্ঘতা। এরই মাঝে বিলীন হয়েছে ফসলি জমি, ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার সহ বহু স্থাপনা। এখানে বিশাল একটা গ্রাম ছিল, শত শত ঘরবাড়ি ছিল, সবকিছু এই কারখানা নদীতে ধ্বংস হয়ে গেছে। আমাগো সমস্ত বাড়ি ঘর পাণ্ডব নদীতে নিয়ে যাইতে আছে। আমরা সরকার থেকে চাই যে আমাগো এই সাহায্য। নদী ভাঙন এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। যেখানে অধিক গুরুত্বপূর্ণ স্কুল, মাদ্রাসা, বাজার বা জনগুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, এগুলো অগ্রাধিকার ভিত্তিতে আমরা জরুরি কাজের আওতায় নিয়ে আসব। আমরা ওখানে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর মাধ্যমে আমরা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। নদীর ভাঙন ঠেকাতে দ্রুত টেকসই এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে সরকার, এমনটাই দাবি ভুক্তভোগীদের। মিফতাক আলী, মাই টিভি। এবার রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান। কোটা সংস্কার দাবির আন্দোলন থেকে শুরু, কিন্তু মাত্র 1 মাসে তার রূপ নেয় ইতিহাসের কালোজয়ী ছাত্র গণঅভ্যুত্থানে। বাংলাদেশের মানচিত্র জুড়ে প্রতিরোধ গড়ে তোলেন শিক্ষার্থীরা, আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে এই ছাত্র বিপ্লবের অন্যতম এক মাধ্যম। ফ্যাসিস্ট শাসকদের গুলি, হত্যাযজ্ঞ, রক্তক্ষরণ আজও গভীর প্রশ্ন হয়ে দাঁড়িয়ে আছে। প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেনের বিশেষ রিপোর্টে জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। 2024 সালের জুলাই মাসে সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে একযোগে রাজপথে নামে দেশের অন্তত 11টি শিক্ষা প্রতিষ্ঠান। শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে ছড়িয়ে পড়ে জাহাঙ্গীরনগর, রাজশাহী, কৃষি, চট্টগ্রাম সহ সারা দেশে। জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা অবরোধ করে ঢাকা-আরিচা মহাসড়ক। স্লোগান ওঠে, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ চাই, কোটা নয় মেধার জয় চাই। পরে 1 দফা 1 দাবি, সরকার পতন চাই। এই শহীদরা তাদের প্রাপ্য মূল্যায়ন পায়নি, এটা একটা বড় ব্যর্থতা। প্রতিটি সরকারের উচিত 24কে প্রাধান্য দিয়ে 24-এর চোখে আগামীর এই বাংলাদেশকে দেখতে হবে। কিন্তু তৎকালীন সরকার গায়ের জোরে প্রতিরোধ গড়ে তোলে। পুলিশ মারে গুলি, টিয়ার সেল গ্যাস, রাবার বুলেট, লাঠিচার্জ, পাথর, সবকিছুই। হাজার হাজার ছাত্র জনতা আহত ও নিহত হন। সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে আশুলিয়ায়, যেখানে পুলিশের গুলিতে নিহত হন অনেক ছাত্র জনতা। তাদের মধ্যে 6 জন শহীদের মরদেহ পুলিশ নিজেদের গাড়িতে তুলে নিয়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলে, যাতে কোনো প্রমাণ না থাকে। খারাপ পর পুলিশে ওই ভিতরে এই 6টা লাশ পুড়িয়ে দিয়েছে গেল। শেষ পর্যন্ত স্বৈরাচার পতনের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান, কিন্তু শহীদদের রক্ত আর দাবিগুলো এখনো অপূর্ণ। হত্যাযজ্ঞের 1 বছর হয়ে গেলেও হয়নি বিচার, মেলেনি শহীদদের স্বীকৃতি। আজও বিচারের দাবি জানান শহীদের পরিবার। যারা আমার ছেলেকে হত্যা করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করব। মিছিলে যে মারা গেছে এবং তার বিচার চাই, আমরা সরকারের কাছে আমরা আবেদন করি। আমাদের নাতিকে হত্যা করা যারা পাচ্ছে তাদের আমরা বিচার চাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের নেতারাও বলছেন, যে উদ্দেশ্যে জীবন উৎসর্গ ও আন্দোলন তা এখনো বাস্তবায়িত হয়নি। জুলাইয়ে আহত এবং নিহতদের ব্যাপারে সুস্পষ্ট একটি পূর্ণাঙ্গ তালিকা এবং আহতদের চিকিৎসা সহায়তা সহ যেই যে সুযোগ সুবিধাগুলো সরকারি পক্ষ থেকে তারা পাওয়ার কথা ছিল, সেগুলো কিন্তু কিছুটাই আমাদের পূরণ করতে পারেনি। আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই গণ অভ্যুত্থান করেছিলাম, সেই আশা আকাঙ্ক্ষার কিছুটা ব্যত্যয় ঘটেছে। জুলাই ফিরে এসেছে, কিন্তু আমাদের শহীদ ভাইরা ফিরে আসেনি। আমাদের যে প্রত্যাশা, জনগণের যে আকাঙ্ক্ষা, সেটার চাহিদা এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। সেখানে অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। আমরা এখনো আশাবাদী, শহীদরা যারা রক্ত দিয়ে গেছেন, জীবন দিয়ে গেছেন, তাদের যেই রেখে যাওয়ার যে স্বপ্নটা ছিল, সেই স্বপ্নটা আসলে এই দেশে বাস্তবায়ন হওয়া অনেক বেশি জরুরি। যারা দিন এনে দিন খায়, মজুরি খেটে খাওয়া শ্রমিক মানুষ, এদের পরিবারে যারা আহত হয়েছে তারা কিন্তু প্রপার চিকিৎসাটা পায় নাই, রাষ্ট্রীয়ভাবে প্রপার সম্মানটা পায় নাই। 24-এর এই নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সকলকে সাথে নিয়ে কাজ করতে হবে, তবেই 24-এর গণ অভ্যুত্থান সার্থক হবে বলে মনে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। 16-17 বছরের যে নিষ্পেষণে ছিল, যেখানে গণতন্ত্র বিপর্যস্ত হয়েছে, মানুষের বাক স্বাধীনতা রুদ্ধ হয়েছে, গুম খুনের যে সংস্কৃতি সেটার
প্রচলন ছিল। এই থেকে যে আমরা বের হয়ে আসতে পেরেছি ছাত্র জনতার আন্দোলনের ফলে, সেই আন্দোলনের যে স্পিরিট, সেই স্পিরিটকে কাজে লাগিয়ে আগামী দিনগুলোতে আমাদের সকলকে এগোতে হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবারে গ্রাম বাংলার খবর। অন্তর্বর্তী সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, দেশের খারাপ ব্যাংকগুলোকে পুনর্বাসন করার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। যারা বিভিন্ন ব্যাংকে টাকা জমা দিয়েছে তাদের টাকা ফেরত দিতে সরকার অঙ্গীকারবদ্ধ। কারো টাকা মার যাবে না, সেক্ষেত্রে কিছুটা সময়ের প্রয়োজন। বিগত সময়ের অনেকেই ব্যাংকের টাকা পয়সা নিয়ে চলে গেছে, যা পৃথিবীর কোনো দেশেই কখনো ঘটেনি। শনিবার অর্থ উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ ভালো। তারেক রহমান ও ডক্টর ইউনূসের মিটিং মোতাবেক আশা করা যায় আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে পারে। শনিবার টাঙ্গাইলের ধনবাড়িতে উপজেলা ও পৌর বিএনপির বর্ধিত সভার আগে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ধনবাড়ি উপজেলা বিএনপির সভাপতি এম আজিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামান সুরুজ, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। আমাদের প্রায় 54টা দল আছে বাংলাদেশে, সমস্ত দলগুলি নির্বাচন চায়। সুতরাং বাংলাদেশের মানুষ নির্বাচন চায়, বাংলাদেশের মানুষ নির্বাচন মুখী হয়ে বসে আছে। সুতরাং আশা করব আমরা যে নির্বাচন যত তাড়াতাড়ি হবে এবং জনগণের হাতে যত তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তর করা হবে, ততই দেশের জন্য মঙ্গল। নতুন সার কারখানা নির্মাণ ও দেশের কারখানাগুলোতে সার উৎপাদনের মাধ্যমে আমদানি নির্ভরতা কমিয়ে বৈদেশিক অর্থ সাশ্রয় ও এছাড়াও রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি করতে হবে। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার উদ্যোগে শনিবার সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে সুষ্ঠু সার বিতরণ শীর্ষক মতবিনিময় সভায় বিসিআইসির চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোহাম্মদ ফজলুর রহমানের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অতিরিক্ত জেলা প্রশাসক সোহরাব হোসেনের সভাপতিত্বে এছাড়া বক্তব্য রাখেন বিসিআইসির পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। সিরাজগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব মুখর পরিবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সিরাজগঞ্জ শহরের মুজিব সড়ক এলাকা থেকে শ্রী শ্রী জগন্নাথ মন্দির ও শ্রী শ্রী যুগল কিশোর মন্দির কমিটির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মন্দির প্রাঙ্গণ থেকে উল্টো রথযাত্রা শুরু হয়ে শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নিজ নিজ মন্দিরে এসে শেষ হয়। রথযাত্রা উপলক্ষে শহরে সনাতন ধর্মাবলম্বী সহ নানা শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। ঢাক, ঢোল, শঙ্খধ্বনি, কীর্তন ও উলুধ্বনিতে মুখর ছিল গোটা এলাকা। নানা বয়সী হাজারো সনাতন ধর্মাবলম্বী বৃন্দ পাপমোচন ও পূর্ণ লাভের আশায় রথযাত্রায় দড়ি টানে অংশগ্রহণ করেন। বহিষ্কৃত বিএনপি নেতার মামলায় সোনারগাঁয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানির প্রতিবাদ এবং আওয়ামী লীগ নেতা আলাউদ্দিনের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সোনারগাঁও উপজেলা বিএনপির সহসভাপতি বজলুর রহমানের সহধর্মিণী। শনিবার কাঁচপুরের কুতুবপুর এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে অনন্যা মরিয়ম, তার স্বামী ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নানা মিথ্যা মামলা ও হয়রানির বিচার দাবি করেন। হত্যা মামলার একাধিক আসামি তাদের অতি শীঘ্রই উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, জাতীয় নির্বাচনের বিলম্বিত করতে কিছু মহল কাজ করছে। শনিবার সিলেটের একটি কনভেনশন হলে জাতীয়তাবাদী পরিবারের আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাগফিরাত
বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও পরিপূর্ণ সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাফল্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল, ঈদ পুনর্মিলনী ও শহীদ স্মরণ সভা অনুষ্ঠানে এসব কথা বলেন। সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ বদরুজ্জামান সেলিমের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেদ মাহবুবের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, ডক্টর এনামুল হক চৌধুরী ও এম.এ. মালিক। তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা রয়েছে তা বাস্তবায়ন হলে তৃণমূল থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের প্রয়োজনীয় সংস্কার সহ সবকিছু সমাধান হবে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া। শনিবার দিনভর উপজেলার সামরাজ মাছঘাট ও নতুন স্লুইস গেট সহ বিভিন্ন এলাকায় জনসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় বেড়িবাঁধের ঢালে ঝুপড়ি ঘরে বসবাসকৃত বিধবা আনোয়ারা বেগমের ঘরটি নির্মাণের জন্য টিন বিতরণ করা হয়। এছাড়াও একাধিক মসজিদে আর্থিক সহায়তা প্রদান করা হয়। আমি মনে করি আগামী দিনে আমাকে স্থানীয় সন্তান হিসাবে চরপেশন মনপুরার উন্নয়নের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আমাকে মনোনয়ন দিবে বলে আমি দৃঢ় প্রত্যয় বিশ্বাস করছি। ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বিএনপি থেকে আমাকে মনোনয়ন দিলে আমি চরপেশনের উন্নয়নের জন্য যে সমস্ত কার্যক্রমগুলো রয়েছে সেগুলি চরপেশন মনপুরার মানুষকে সাথে নিয়ে আমি সেই সমস্ত উন্নয়নমূলক কার্যক্রম করার চেষ্টা করব। বিজিএমই এর সাবেক সভাপতি ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেছেন, জুলাই বিপ্লবের আন্দোলনের মধ্য দিয়ে এ সরকারের পতন এবং নতুন ব্যবস্থাপনা নিয়ে আসছে বাংলাদেশ। বাংলাদেশকে আমরা এগিয়ে নিতে চাই। ছাত্র তরুণ জনতা বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। আবারও পৌরসভার রূপসী কাজীবাড়ি মাঠে আয়োজিত ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ও আমাদের রাজনৈতিক দায়িত্ব ও কর্তব্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একাত্তরের যুদ্ধ আর জুলাই বিপ্লবের এই আন্দোলনের মধ্যে যে সরকারের পতন, নতুন ব্যবস্থাপনায় যে আজকে বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা এগিয়ে নিতে চাই। আজকে আমরা স্পষ্ট করে বলতে চাই, ওই ৭১-এর স্বাধীনতাকে একটি গোষ্ঠী, একটি দল যেইভাবে কুক্ষিগত করার চেষ্টা করেছে, আজকে ছোট্ট ছোট্ট করে হলেও কেউ কেউ এই বিপ্লবকেও আবার কুক্ষিগত করার ষড়যন্ত্র। চট্টগ্রামে পালিত হলো পবিত্র আশুরা উপলক্ষে মুসলিম মিল্লাতের ইমানি জাতীয় শহীদ দিবস, শাহাদাতে কারবালা দিবস। নগরী পুরাতন রেল স্টেশন চত্বর থেকে এক বিশাল শোভাযাত্রা বের হয়। নিউ মার্কেট হয়ে শোভাযাত্রাটি লালদিঘি প্রাঙ্গণে এসে শেষ হয়। সংক্ষিপ্ত শোকসভা, সালাতু সালাম ও মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব সুন্নি আন্দোলন ও ইনসানিয়াত বিপ্লবের কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমদাদুল হক সাইফ, আল্লামা ইলিয়াস শাহ, সাবিনা সাআদাত সাফা সহ কেন্দ্রীয় নেতারা। রংপুরের পীরগাছা উপজেলার মোংলাকুটি গ্রামে ৫টি বাড়িতে হামলা, ভাঙচুর, মামলার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে চলা জমি জমা নিয়ে বিরোধে সংঘর্ষের রূপ নিয়েছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে পীরগাছা থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করেছে প্রমাণ উলুধ্বনি আর কলাচিনি ছুঁড়ে রথে ভক্তরা তাদের মনোবাসনা পূর্ণ লাভে মিলিত হয়েছিল গাজীপুরের কালিয়াকৈরের উল্টো রথ উৎসবে। উল্টো রথ উৎসবের শুভ উদ্বোধন করেন সাবেক হিন্দু পূজা উদযাপন কমিটির সহসভাপতি ভৈরব সাহা। এ উৎসবের আয়োজন করেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন। এ সময় কালিয়াকৈর পৌর পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি মৃদুল কান্তি পালন সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বগুড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি শহীদ জিয়া ডিগ্রি কলেজ ক্যাম্পাসে শহীদ জিয়ার 19 দফা বাস্তবায়ন পরিষদ এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। শহীদ জিয়ার 19 দফা বাস্তবায়ন পরিষদের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। মুন্সিগঞ্জের শ্রীনগরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে 19টি দোকান। শনিবার দিবাগত রাত আনুমানিক 2টার দিকে শ্রীনগর সাব রেজিস্ট্রার অফিসের সামনে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলোতে। খবর পেয়ে শ্রীনগর ও সিরাজদি খান ফায়ার সার্ভিসের মোট 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 1 ঘন্টার চেষ্টায় রাত 3টার দিকে আগুন আংশিক নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং ভোর 4টার দিকে আগুন সম্পূর্ণভাবে নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।